দুই দফায় রিমান্ডের পরও জামিন পেলেন না চিত্রনায়িকা পরিমণি। পাঠানো হলো কারাগারে, সব শর্তই প্রত্যাখ্যান। ভয়ঙ্কর মাদক মেলায় জামিন অযোগ্য বলছে রাষ্ট্রপক্ষ। 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা, চালক ও সহকারী বরখাস্ত। রাতে বন্ধ ফেরি চলাচল। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র খতিয়ে দেখবে সরকার। টানা 19 দিন পর 200-র নিচে করোনার মৃত্যু, শনাক্ত কমলেও হাসপাতালে শয্যা সংকট। বাড়ছে ডেঙ্গু, রোগী সামলাতে হাসপাতালে চিকিৎসকদের হিমশিম অবস্থা। এবং সাগর ও উপকূলের ইলিশের সরগরম চাঁদপুরের পাইকারি মাছ বাজার। ভালো দাম পেয়ে খুশি জেলে ও বেপারীরা, লোকসান কাটিয়ে ওঠার আশা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। চিত্রনায়িকা পরিমণি এখন কাশিমপুর কারাগারে। সব শর্ত প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠান বিচারক। আসামি পক্ষের আইনজীবীর দাবি 6 দিনের রিমান্ডে বিপর্যস্ত পরীর চিকিৎসার প্রয়োজন ছিল। রাষ্ট্রপক্ষ বলছে ভয়ঙ্কর মাদক উদ্ধার হওয়ায় তিনি জামিন অযোগ্য। 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও 4 আসামিকেও কোর্টে আনে সিআইডি। তবে রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাদের বিচারকের সামনে হাজির করা হয়নি। আদালতের গারদখানাতেই রাখা হয় তাদের। এদিন পরিমণি সহ প্রত্যেক আসামির জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। পরীর জামিন আবেদনে বলা হয়েছে 6 দিনের রিমান্ডে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, যে কোনো সময় তার প্যানিক অ্যাটাক হতে পারে, এজন্য তার চিকিৎসা দরকার। আসামি পক্ষের এই আবেদন আমলে নেননি আদালত, পাঠানো হয়েছে কারাগারে। পরীর আইনজীবী বলছেন তাকে গ্রেফতার এবং মামলা নিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন। জামিন পাওয়ার যোগ্য হলেও তিনি পাননি। পরিমণি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, সেটা বড় কথা না। তারা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না। এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হকদার নেই। 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। সে সময় তার বাসা থেকে মদ, আইস এবং এলএসডির মতো মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। ওই রাতেই প্রযোজক রাজের বাসায় অভিযান চালিয়ে মাদক এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বাহিনীর কেউ অন্যায় করলে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্নের জবাবে কথা বলেন মন্ত্রী। শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী বিচার হচ্ছে, এটা আপনারা সবাই দেখছেন। আপনি যাদের নাম বলেছেন তারা যদি এটা তদন্তের অধীন, সেই জন্য আমি এই নিয়ে কিছু বলবো না। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার দেশের আইন অনুযায়ী হবে। ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের হাতেই হয়রানির শিকার 40% নারী পুলিশ। খোদ পুলিশ সদর দফতরের জরিপেই উঠে এসেছে এ তথ্য। শুধু নৈতিক স্খলন নয়, কোনো কোনো পুলিশ সদস্য জড়িয়েছেন ফৌজদারি অপরাধেও। জবাবদিহিতার অভাবেই অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এদিকে পুলিশের দায়িত্বশীলরা বলছেন বিভিন্ন বিচ্ছিন্ন অপকর্মের দায় নেবে না পুরো বাহিনী। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি পুলিশ সদর দপ্তর পরিচালিত বাংলাদেশ পুলিশের সংস্কার ও উন্নয়নে মাঠ পর্যায়ের মতামত শীর্ষক এক জরিপ বলছে, কর্মক্ষেত্রে 40% নারী পুলিশ হয়রানির শিকার হন। বৃহস্পতিবার বাগেরহাট পিবিআইয়ের পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন পুলিশের এক নারী পরিদর্শক।
কদিন আগেই পরিমণিকাণ্ডে নিজেকে জড়িয়ে তুমুল সমালোচনার মুখে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন শিথিল। ডিএমপি কমিশনার বলছেন, বাহিনীর কোনো কোনো সদস্যের অপেশাদার আচরণে বিব্রত হয় পুলিশ বাহিনী। আইনে এটা অপরাধ না, কিন্তু চাকরিবিধিতে এটা অপরাধ। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু মুক্তার বা সাকলাইনে নন, আগে নিজ স্ত্রীকে খুন করানোর অভিযোগ ওঠে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে। আর এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে কারাগারে আছেন সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, জবাবদিহিতার অভাবেই পুলিশ বাহিনীর অনেক সদস্য অপরাধে জড়াচ্ছেন। প্রথমত পুলিশের বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি সহ অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় যে অ্যাপারেটাস আছে, তাদের জবাবদিহিতার অবস্থাটা একেবারেই দুর্বল। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এছাড়া সাময়িক বরখাস্ত ওসি প্রদীপ কুমারের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগ ওঠে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ বাহিনীও যারা অন্যায় করছেন তাদের আইন অনুযায়ী, তারাও মানুষ, তারাও এদেশের জনগণ, কাজেই তাদের আইন অনুযায়ী তাদেরকেও বিচার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ থেকে শুরু করে দায়িত্ব পালনের প্রতিটি ধাপে জবাবদিহিতার পাশাপাশি সময়ের প্রয়োজনে বাহিনীতে সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা লাগলো ফেরির। শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে। চালকের উদাসীনতায় বারবার দুর্ঘটনার কারণ বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এই ঘটনায় ফেরিটির চালক ও সহকারীকে বরখাস্ত করা হয়েছে। এদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে রাতে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। 4 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিয়ারে ফেরির ধাক্কা লেগেছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে শুক্রবার সকাল 6:45 ধাক্কা লাগিয়ে দেয় ফেরি কাকলি। এতে ফেরিটির মাঝামাঝি কিছু অংশ ফেটে যায়। এতে পিয়ারের উত্তর পশ্চিম প্রান্তে দাগ পড়ে গেছে। এই নিয়ে 40 দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিয়ারে 5 বার ধাক্কা খেল। প্রথমবার 2 জুলাই ধাক্কা খায়। এরপর 20 জুলাই ফেরি শাহ মখদুম 16 নম্বর পিয়ারে, 23 জুলাই 17 নম্বর পিয়ারে শাহজালাল, 9 আগস্ট 10 নম্বর পিয়ারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয়। ফেরি স্টাফরা দাবি করেন বৃষ্টি ও বাতাস ছিল, সেই সাথে পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর 11 ও 12 নম্বর পিয়ারের মাঝ দিয়ে আসার কথা থাকলেও 10 নম্বর পিয়ারে গিয়ে ধাক্কা লাগে। পরে ফেরিটি সেতুর 9 ও 10 নম্বর পিয়ারের ভিতর দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। ফেরিটিতে 24টি ছোট যান ছিল, তবে যাত্রী ও পরিবহনের কোনো ক্ষতি হয়নি। প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি ছিল, স্রোতের কারণে মাছটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়। ঝড় বৃষ্টির কারণে জাহাজ কন্ট্রোল করতে পারে না, তখন ফিলারের উপরে পড়ছে। ট্র্যাকারে চেক করে দেখলাম যে আজকে কাকলি ফেরিটা আড়াআড়ি ক্রস করেছে কোনাকুনিভাবে, সে সরাসরি এসে পারপেন্ডিকুলার করে নাই, যার জন্য এটা একটা কারণ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতুর দুর্ঘটনাস্থল ও মাঝিকান্দির ঘাট এলাকা পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন, এমন ঘটনায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না। আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি, তারপরেও আজকেও একটা ঘটনা ঘটে গেছে। হালকা হলেও আমরা এটা হালকাভাবে দেখতেছি না। আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, কিছুটা অসচেতনতা, উদাসীনতা এখানে কাজ করেছে। তবে ফেরি চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রতিমন্ত্রী। ফেরি কাকলি ছিল ফিটনেসবিহীন। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা যেন থামছেই না। জুলাই মাসে 3 দফা ধাক্কার পর আগস্টের 9 তারিখে 4র্থ ধাক্কা নিয়ে যখন আলোচনা চারিদিকে, তখনই 5ম ধাক্কাটি লেগেছে সেতুর 10 নম্বর খুঁটিতে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতুর খুঁটিতে বারবার ধাক্কা শুধু চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশে বিদেশে লেগে আছে। যেভাবে পদ্মা সেতু কেন বারে বারে আঘাত পাচ্ছে, কি কারণে? এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা
কোনো অন্তর্ঘাত আছে কিনা সেটা আজকে তদন্ত করে দেখতে হবে। এবার করোনা প্রসঙ্গ। টানা ১৯ দিন পর দেশে করোনায় প্রাণহানি নামলো ২০০-র নিচে। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকায় ৭৮ জন, এরপরই চট্টগ্রামে ৫৩ জন মারা গেছেন। সংক্রমণ হার ধীরে ধীরে কমলেও পাল্টায়নি হাসপাতালগুলোর চিত্র। আইসিইউ আর শয্যার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত মাসের তুলনায় কয়েকদিনে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্তের হার, কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের ছুটতে হচ্ছে হাসপাতালে। শয্যা, আইসিইউ আর অক্সিজেন সেবা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে রোগী ও স্বজনদের। নিত্যদিনের শতাধিক মৃত্যুর খবরে সুস্থ থেকেও আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হচ্ছে। রোগীর চাপ আগের চেয়ে একটু কম। অক্সিজেন এক মিনিটের হলো না। জনসংখ্যা অনুযায়ী এখানে বেড সংখ্যার পরিমাণ খুবই নগণ্য। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন ৭৮ জন। আর ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিপর্যস্ত চট্টগ্রাম, একদিনে ৫৩ জনের প্রাণ ঝরেছে। আইসি না ভাই অনেক মারা যাচ্ছে। আইসিইউটা সরকার যদি একটু বাড়ায় তাহলে আমাদের জন্য, সবার জন্য সুবিধা হবে। ভালো। খুলনায় কমতে শুরু করেছে শনাক্ত ও মৃত্যুহার। ২৪ ঘন্টায় অঞ্চলটিতে মারা গেছেন ১৮ জন। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহে, একদিনে ১২ জন প্রাণ হারিয়েছেন। করোনার যে ট্রিটমেন্ট হচ্ছে অনেক ব্যয়বহুল। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে টালমাটাল বরিশাল, একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে রংপুরে, আগের তুলনায় বিভাগটিতে মৃতের সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় ৯ জন মারা গেছেন। সংক্রমণ ও মৃত্যুহার কমতে শুরু করেছে রাজশাহী অঞ্চলে। ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছেন। আইসিইউতে চাহিদা পর্যাপ্ত পরিমাণে, আমি নিজেও সিরিয়াল দিয়ে আসলাম। করোনার ঝুঁকি বাড়ছে সিলেটেও। ২৪ ঘন্টায় বিভাগটিতে মারা গেছেন ৮ জন। অনেক রোগী আসছে রাত্রে, দেখছি আসে সিট পায় নাই, চলে গেছে, এবং আইসিইউতেও কোনো সিট খালি নাই। ভয়াবহ পরিস্থিতি কুমিল্লায়, একক জেলা হিসেবে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়। ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। অগাস্টে এসে দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। একইভাবে রাজধানীর হাসপাতালগুলোতেও ভর্তি রোগীর সংখ্যাও কমে এসেছে। তবে হাসপাতালে ভর্তি রোগীদের সুস্থ হয়ে বাসায় ফিরতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, রোগী শনাক্তের হার কমে আসলেও সুযোগ নেই আত্মতৃপ্তির। এদিকে বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা প্রকাশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। টানা ৩১ দিন পর মুক্তি মিলছে হাসপাতাল থেকে, এবার ঘরে ফেরার পালা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়স্ক গৃহিণী ইয়াসমিনের করোনা ধরা পড়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে। এক পর্যায়ে জটিলতা দেখা দিলে ভর্তি হন ডিএনসিসি কোভিড হাসপাতালে। হাসপাতালটির আইসিইউতেই কেটে যায় ১৯টি দিন। শ্বাসকষ্ট ছিল, যেমন ওষুধ দিছে অনেক, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। ৩৬ দিন পর একই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে স্ত্রী সানোয়ারা খাতুনকে নিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ফিরছেন সাইফুল ইসলাম। হাসপাতালে ভর্তির পর সানোয়ারা খাতুনকে ২ দফায় নিতে হয় আইসিইউতে। করোনা রিপোর্ট পাইছি, অক্সিজেনও ভালো পাইছি, এখন এখান থেকে ডাক্তার ছুটি দিয়েছে। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশেরই জটিলতা খুব বেশি, যাদের সুস্থ হতে সময় লাগছে আগের তুলনায় অনেক বেশি। ২ মাস ৩ মাস এরকম সময় লেগে যায়। চিকিৎসকরা বলছেন, কঠোর বিধিনিষেধের সময়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল অনেক বেশি, তবে সেই তুলনায় বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা কমে এসেছে কিছুটা। বেশিরভাগ রোগীরই খুব শ্বাসকষ্ট, জ্বর যাচ্ছে না, অথবা তার বিভিন্ন কোমরবিডিটিস, তাকে সুস্থ করতে বেশ সময় লাগে, যার জন্য আমাদের রোগীগুলি ছুটি দিতেও সময় লেগে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিধিনিষেধ তুলে দেয় সামনের ১ থেকে ২ সপ্তাহ পর ফের শঙ্কা রয়েছে পরিস্থিতি পাল্টে যাওয়ার। খুলে দেওয়ার পরে যে সংক্রমণটা বাড়বেই, কারণ অবশ্যই মানুষের চলাচল যখন লকডাউন ছিল তার চেয়ে বেশি হবে, কয়েক গুণ বেশি হবে। তাহলে কয়েক গুণ নতুন করে সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। এখন সময় বলবে যে এটা আসলে ইম্প্যাক্টটা কত বড়। করোনা মোকাবিলায় বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার, পাশাপাশি বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে আসলো আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ড্রিমলাইনার চীন থেকে কোভিড টিকার চালান নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা আনা হয়েছে। এছাড়াও আগামী ১৪ আগস্ট সকালে টিকা আনতে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আরেকটি ফ্লাইট।
সিনোফার্মের 7.5 কোটি ডোজ কেনার চুক্তি অনুযায়ী এর আগে 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে যেসব ডেঙ্গু আক্রান্ত শিশুকে নিয়ে আসা হচ্ছে তাদের বেশিরভাগই আসছে দ্বিতীয় স্টেজে। দ্রুত প্লাটিলেট কমে শক সিনড্রোমে চলে যায় রোগী। এসব গুরুতর শিশুর জীবন বাঁচাতেই বেগ পেতে হচ্ছে। দেরি না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর হলে ডেঙ্গু টেস্ট করাতে না করাতেই খারাপ অবস্থায় চলে যাচ্ছে রোগীরা। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায় আক্রান্তদের 40%ই 4 থেকে 14 বছরের শিশু। রাতে জ্বর, সকালে যাই ডাক্তারের কাছে, করোনা নেগেটিভ আসছে, ডেঙ্গু পজিটিভ। জলাবদ্ধতা, অপরিষ্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। অনেকে এলাকায় এডিস মশার উপদ্রবের কারণ জানলেও অনেকে বুঝতেই পারছেন না সন্তানের ডেঙ্গু হবার কারণ কি। আমাদের পাশে একটু ডোবার মতো পানি টানি জমে। রাজারবাগ কোয়ার্টারে থাকি, ওইখানে তো সবসময় ওষুধ দিতেছে, তারপরে কিভাবে হয়েছে বলতে পারবো না। যে জায়গায় থাই পরিবেশ ভালো আছে, তারপরে কোত্থেকে যে কামড়াইছে তা তো জানি না, মশারি টশারি তো টানাই। এবারের ডেঙ্গুর ধারা ভিন্ন। ডেঙ্গুর অন্যান্য সিনড্রোমের সাথে নিঃশ্বাসের কষ্ট, দ্রুত প্লাটিলেট কমে শক সিনড্রোমে পড়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন ক্লাসিক্যাল ডেঙ্গুতে রক্তপাত হয়, তবে রোগী মারা যায় না। তবে হেমোরেজিক ডেঙ্গুতে শক সিনড্রোম এতটাই ঝুঁকিপূর্ণ যে রোগী মারা যাওয়ার সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ। ডেঙ্গু শক নিয়ে যে পেশেন্টগুলো প্রেজেন্ট করে, এই পেশেন্টগুলো যদি ঠিকমতো ম্যানেজমেন্ট না পায় বা সেগুলো যদি হচ্ছে গিয়ে প্রপারলি যদি তারা টাইমলি হসপিটালে অ্যাডমিট হতে না পারে, সেই পেশেন্ট কিন্তু সেই পেশেন্টের মরবিডিটি কিন্তু অনেক বেশি। সেই পেশেন্টগুলো কিন্তু আসলে আমরা খুব খারাপ স্টেজেই পাই। সবারই আসলে উচিত যে বাচ্চাকে আর্লি যে কোনো একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ কাউকে দেখায়া যে বাচ্চাটার অ্যাসেসমেন্ট করা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা। চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসেই। 12 দিনে ভর্তি 2776 জন, গত বছরের তুলনায় যা 60 গুণ বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মহামারীর 1.5 বছর পেরিয়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? এমন প্রশ্নের কিছু আপেক্ষিক উত্তর মিললেও মূলত ডিজিটাল ব্যবস্থাপনার বড় সুফল ভোগ করছে দেশবাসী। এ বাস্তবতায় এখন বদলে যাওয়ার দৃষ্টান্ত। বৈশ্বিক কিংবা স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যেও কক্ষচ্যুত হয়নি দেশ। স্বাস্থ্য থেকে শিক্ষা, সব খাতেই ডিজিটাল ছোঁয়া সুরক্ষিত করেছে কোটি প্রাণ। রাষ্ট্রের গতিশীলতায় গেল 17 মাসে 1558টি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার থাবায় লন্ডভন্ড সব জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টায় পাল্টে গেছে বাস্তবতা। জীবন নাকি জীবিকা, কিসের প্রাধান্যে রক্ষা পাবে দেশ, এই দোলাচলে প্রান্ত থেকে কেন্দ্র। কার্যক্রম সীমিতের যুদ্ধে যখন সব স্তব্ধ, তখনও ডিজিটাল ব্যবস্থাপনায় আর্থিক লেনদেন থেকে শুরু করে পড়াশোনা, কেনাকাটা, বিচার প্রক্রিয়া, এমনকি কোরবানির পশু কেনাবেচাও মানুষ সেরেছেন অনলাইনেই। বিচ্ছিন্নতা শুরু থেকেই বিচক্ষণ সরকার প্রধান তার কর্মপদ্ধতি পাল্টে ফেলেন। ভিডিও কনফারেন্সে নিজে এবং পুরো সরকার ব্যবস্থা সক্রিয় রাখতে সব সামলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহবন্দিত্বের 1.5 বছরে ঘর থেকেই মন্ত্রিসভা বৈঠক সহ রাষ্ট্রীয় কাজ করেছেন ডিজিটাল পদ্ধতিতে। স্বাভাবিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সশরীরে যেতেন, সেটা কিন্তু আরও বেশি ব্যাপক আকারে হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী 2020 সনে ভিডিও কনফারেন্সিং করেছিল 475টি, এবং সর্বমোট আমরা এই 20 এবং 21 সনে করেছে হচ্ছে 1558টি ভিডিও কনফারেন্সিং। প্রত্যেকটি বৈঠক কিন্তু প্রতি সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদন করেছেন। এগুলোর ফলে যেটা হয়েছে, আমাদের প্রশাসনিক কাজে কোনো ধরনের গতি বাধাগ্রস্ত হয়নি। 1 দশক আগেও পশ্চাৎগামী দেশ দুর্যোগেও গতিশীল থাকার ক্ষেত্রে বিশ্বে নতুন নজির গড়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সবচেয়ে বড় ইউজার এই ডিজিটাল পদ্ধতির কিন্তু স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় যে সমস্ত প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে একটি নজির স্থাপন করেছেন। নিজস্ব ব্যবস্থাপনায় শুধু করোনার সংকটময় পরিস্থিতি নয়, যে কোনো বৈরিতা দ্রুত কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জনের পথেই দেশ এগিয়ে যাবে বলে আশা দেশবাসীর।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যারা এদেশে রাজনীতি করছে তাদের রাজনীতি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সকালে শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। ৭৫-এর হত্যাকারীদের অনুসারীরাই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের দেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করে রাজনীতি করা হয়, বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়, এটি বন্ধ হওয়া দরকার। বাঙালি ইতিহাসে প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাকে অস্বীকার করা হয়। এটি যারা করে তাদের রাজনীতি এই দেশে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে এক শোক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, জাতির পিতাকে হত্যার পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। বঙ্গবন্ধু হত্যাকারী যারা তারা জিয়াউর রহমানের সাথে কথা বলেছে, জিয়াউর রহমান তাদেরকে পরিষ্কার বলেছেন আমি তোমাদের সাথে আছি। বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে যে সমস্ত কথাবার্তা এসেছে তাদের জিয়াউর রহমান এই ঘটনার সাথে, এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সম্পৃক্ত। এবং চার্জশিট দেওয়া হয়েছে জিয়াউর রহমানের মৃত্যুর পর মোস্তাক, মাহবুব আলম চাষী এবং জিয়াউর রহমান যদি জীবিত থাকতেন তাহলে তাদের নাম চার্জশিটে আসতো। যেহেতু তারা মৃত ব্যক্তি সেহেতু তাদের বিরুদ্ধে চার্জশিট হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার শুধুমাত্র এই কয়েকজন গুটি কয়েক পথভ্রষ্ট সেনা কর্মকর্তা নয়, এর পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, এর পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। কারণ সাম্রাজ্যবাদীরা তারা চিহ্নিত করেছিল বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদীদের পক্ষে নয়, বঙ্গবন্ধুর শোষকের পক্ষে নয়। নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে হঠাৎ বিস্ফোরণে পুড়ে গেছে সাবস্টেশন। এতে জেলা সদর সহ 4টি উপজেলা 18 ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। আকস্মিক দুর্ঘটনার কারণ খুঁজতে 4 সদস্যের কমিটি করা হয়েছে। নওগাঁর কাঁঠালতলী এলাকায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই নেসকোট সাব স্টেশন। শুক্রবার ভোর 6টায় এই সাব স্টেশনের কন্ট্রোল রুমে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। এতে কন্ট্রোল রুমের পুরো ইউনিট পুড়ে যায়। মুহূর্তেই জেলা শহর ছাড়াও 4টি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকেই পুড়ে যাওয়া কন্ট্রোল রুম মেরামতের চেষ্টা করলেও বিদ্যুৎ বিভাগ বলছে হঠাৎ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। সাবস্টেশনটা যেহেতু পুরাতন, এর প্রত্যেকটা কম্পোনেন্ট অত্যন্ত পুরাতন, এটা রিপেয়ার মেনটেন করে কাজ করে আমরা চালাই, চলে ভালো। অত্যাধিক বর্ষার কারণে এখানে ট্রেন্সে অনেক সময় পানি জমে নিচে, পানির কারণে কিছু ভ্যাপার টেপার হয়ে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট অনেক সময় হতে পারে। এই ব্যাপারে আমরা কমিটি তৈরি করেছি, কমিটি এর কারণ নির্ধারণ করবে কেন এটা হয়েছে। নিভাতে অল্প কিছু ক্ষতি হয়ে গেছে, লোকজন সকাল থেকে কাজ করছে একটা না। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগ নেমে আসে জনজীবনে। মাঝে মধ্যে এই ট্রান্সমিটার নষ্ট হয়, বিদ্যুতের খুব সমস্যা হয়। বিদ্যুৎ বিভাগ জানায় 33,000 ভোল্টের এই উপকেন্দ্রে 3টি কন্ট্রোল রুম রয়েছে। এর মধ্যে বিস্ফোরণে 2টি ইউনিটের 12টি কন্ট্রোল প্যানেল পুড়ে গেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাগর ও উপকূলে ধরা পড়েছে প্রচুর ইলিশ। সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। দাম ভালো পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট ইলিশের পাইকারি বাজার চাঁদপুরের বড় স্টেশন। আকার ভেদে থরে থরে সাজানো ইলিশের চাক। সাগর ও উপকূলীয় এলাকার নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, আর দাম ভালো পাওয়ার আশায় জেলে ও ব্যাপারীরা ইলিশের চালান নিয়ে সরাসরি এখানে ছুটে আসছেন। প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে বড় স্টেশনের এই পাইকারি বাজারে। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে ইলিশের চালান। বরিশালে যে মাছটা ধরি, বরিশালের এদিকে মনে করেন না মাছের দামটা একটু কম, তাই আমরা গাড়ি দিয়ে চাঁদপুরে নিয়ে আসি। চাঁদপুরে একটু রেটটা ভালো পাওয়া যায়, দাম ভালো দেখি আমরা সাগরের মাছটা চাঁদ বললে। দীর্ঘদিনের মন্দাভাব দূর হওয়ায় খুশি পাইকার ও ব্যবসায়ীরা। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় ভালো দাম পেয়ে লোকসান কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। একটা মাছ আছে 500 থেকে 600, ওই মাছটা চলতেছে 24,000 25,000, মানে 600 থেকে 625 টাকা।
আর একটা মাছ আছে বড় 1 কেজির উপরে, ওটা হলো 40-42 হাজার, 1000 থেকে 1050 টাকা কেজি চলতেছে। উপকূলীয় জেলা থেকে আজকে 2-3 দিন ধরে মাছের পরিমাণ, মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। তো আশা করি আমরা এভাবে যদি কন্টিনিউ করে আমাদের যে লোকসান ছিল, আমরা যে লোকসানের মুখে ছিলাম, সেটা আমরা রিকভার করতে পারবো। পাইকারি এই মাছের মোকামে প্রতিদিন 1.5 থেকে 2000 মণ ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। বান্দরবানের দুর্গম থানচি সুউচ্চ পাহাড়ের চূড়ার পাশাপাশি মেঘের ভেতর দিয়ে দীর্ঘ 81 কিলোমিটার রাস্তা তৈরি করে চমক সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। থানচি 0 পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়ক শেষ হবে মিয়ানমার সীমান্তবর্তী লিক্রিতে। ইতোমধ্যে 45 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন সড়কটি ঘুরে এসে শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। থানচি 0 পয়েন্ট থেকে সড়ক পথে যতই গভীরে যাওয়া যাবে ততই চমক অপেক্ষা করবে এই পথের যাত্রীদের জন্য। কোথাও মেঘ ভেসে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, আবার কোথাও মেঘের এত গভীরতা যে রাস্তা দেখায় দুরূহ হয়ে পড়ে। 3 পার্বত্য জেলায় সড়ক নির্মাণে আলোড়ন সৃষ্টি করে চলছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো। প্রথমে স্যাটেলাইট ইমেজ, পরবর্তীতে হেলিকপ্টার এবং ড্রোন রেকের মাধ্যমে তৈরি হয় রাস্তা নির্মাণের কৌশল। বিভিন্ন ক্ষেত্রে এই এলাকার মানুষ উপকৃত হবে ও জাতির জন্য একটা বিরাট সম্পদশালী এলাকায় পরিণত হবে শুধুমাত্র এই রাস্তাটির কারণে। থানচি, রেমাক্রি, মোদক, লিক্রি সড়ক প্রকল্পের এই রাস্তাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় 4টি পর্বত শৃঙ্গকে একই সুতোয় গাঁথবে। এই সড়কের 4 কিলোমিটারের মধ্যে পর্যটন স্পট তমাতুঙ্গি, 20 কিলোমিটারের মধ্যে তাজিনডংয়ের অবস্থান, আর 33 কিলোমিটার পার হলে দেখা মিলবে সাকাহাফংয়ের। যাত্রাপথে 17 কিলোমিটার পেরিয়ে বামে এগুলোই বাংলাদেশের সুউচ্চ ঝর্ণা বাকলাই, কেওকাডং এবং ডিম পাহাড়ও যাওয়া যাবে এই পথে। আগে তো 2-3 দিন রাস্তা আসার, এখন তো 1 ঘন্টার মধ্যে যাওয়া যায়। জমে ফসল উৎপাদন হয়, এখন অতি দ্রুত আমরা নিয়ে যেতে পারতেছি। অসুস্থ হলে দ্রুত গিয়ে আমরা চিকিৎসা দিতে পারি। দৃষ্টিনন্দন এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে আর শেষ হওয়ার কথা 2023 সালে। এই এলাকাটি কতটা দুর্গম ছিল তা ভালো জানে স্থানীয় বাসিন্দারা। আবার এই বাসিন্দারাই বলছেন এই সড়ক হওয়ার পর তারা কি সুফল ভোগ করছেন। বান্দরবনের থানচি থেকে কমল দে, সময় সংবাদ। মালয়েশিয়া জুড়ে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউন থাকা সত্ত্বেও কিছুতেই থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। 24 ঘন্টায় দেশটিতে 21,668 জন করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মারা গেছেন 318 জন। এ অবস্থায় সরকার বিদেশিদের বৈধকরণের মেয়াদ বাড়ালেও এর সুফল পাচ্ছেন না অনেকে। পাসপোর্টের মেয়াদ শেষ হলেও নবায়ন করতে না পেরে অবৈধ থাকার ঝুঁকিতেই রয়েছেন তারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। করোনা মোকাবিলায় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে জারি রয়েছে ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউন। নানা সংকটের মধ্যে পড়ে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে চাকরি হারিয়ে টাকার অভাবে দেশেও ফিরতে পারছেন না অনেকে। দেশটিতে অবৈধদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেও চলমান রয়েছে ইমিগ্রেশন বিভাগের ধরপাকড় অভিযান। মালয়েশিয়ায় প্রবাসীদের বৈধকরণের মেয়াদ আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ালেও বাংলাদেশিদের কাছেই হঠাৎ করে যেন সোনার হরিণ হয়ে উঠেছে পাসপোর্ট। নবায়নের জন্য আবেদন করে অনেকে 5-6 মাসেও পাচ্ছেন না নতুন পাসপোর্ট। এতে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় অবৈধ থাকার ঝুঁকিতেই থাকছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিরা যত সমস্যায় পড়ো কখনো আমরা এম্বাসিতে বা আমাদের কোনো সহযোগী হিসাবে আমরা কাউকে কখনো পাই নাই, এবং পাসপোর্ট অফিসে যাইলেও আমাদেরকে বিভিন্ন হয়রানি হইতে হয়। 6 মাস ধরে আমি পাসপোর্ট পাই না, আমি ঠিকমতো আমি পারমিট করতে পারতাছি না পাসপোর্টের জন্য। আজ থেকে 3 মাস থেকে 4 মাস যাবত হয়ে গেছে, 4 মাসটা 5 মাস যাবত চলতেছে। একটা পাসপোর্ট যদি পাসপোর্ট লাগে তাহলে একটা লোক কোম্পানি থেকে পাসপোর্ট কিভাবে লাগাবে? গত 4 মাস আগে পাসপোর্ট জমা দিয়েছি, এখনও আমার পাসপোর্ট অনলাইনে কোনো সিস্টেমে পাচ্ছি না, এবং এম্বাসির একটা ফেসবুক পেজ আছে ওখানেও দিচ্ছি, কেউ কোনো রেসপন্স করতেছে না, ফোন দিচ্ছি কোনো রেসপন্স পাচ্ছি না। বর্তমান পরিস্থিতিতে সব প্রবাসীদের মালয়েশিয়ার আইনকানুন মেনে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। হাইকমিশন কর্তৃক যে পোস্ট অফিসের মাধ্যমে যে পাসপোর্ট দেওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা আমাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়।
আর বিশেষ করে আমাদের অনেক পাসপোর্ট অনেক 4-5 মাসে আবেদন করেছি, এই পাসপোর্টগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো এগুলা অ্যাপ্রুভাল হয় না বা এগুলা কোনো অবস্থান আছে আমরা এখনও জানি না। এদিকে বেশ কিছু কোম্পানির কাজ বন্ধ থাকায় বেশিরভাগ শ্রমিকের কাছে নেই নগদ অর্থ। সরকার ঘোষিত এই লকডাউনে মজুরি পরিশোধের কথা থাকলেও বেশিরভাগ নির্মাণ শ্রমিক পাচ্ছেন না তাদের মজুরি। করোনায় বিপর্যস্ত এসব প্রবাসীদের এমন দুর্ভোগের কথা বিবেচনা করে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। বাহরাইন প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনে প্রণোদনা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশটির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংস্থা। প্রবাসীদের সাহায্যে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংস্থার স্বেচ্ছাসেবীরা। বাহরাইন থেকে নাজির আহমেদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 13 জুন থেকে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। বাংলাদেশ থেকে আগত যাত্রীদের জন্য করোনা পরীক্ষা ও 10 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। শুধুমাত্র যাদের নিজস্ব ফ্ল্যাট বা রুমের চুক্তিপত্র আছে তারা সেই চুক্তিপত্র প্রদর্শন করে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। সীমিত টাকা নিয়ে দেশ থেকে ছুটি কাটিয়ে আসার সময় প্রবাসীদের এমনিতেই টানাটানি থাকে। করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট ফ্লাইট জটিলতায় অনেক সময় বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। তার মধ্যে করোনা টেস্ট, হোটেল কোয়ারেন্টাইনে থাকার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন প্রবাসীরা। অনেকে ছুটিতে দেশে যেতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় দেশ থেকে বাহরাইনে ফিরে কম দামে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে দিতে বাহরাইনের বেশ কয়েকটি বাংলাদেশি সামাজিক সংস্থা কাজ করছে। তার মধ্যে বাংলাদেশ ইয়ুথ ক্লাব অন্যতম। প্রবাসীদের সহায়তায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। হোটেল কোয়ারেন্টাইন এগুলোর জন্য অনেক চিন্তায় আছি, যাবো কি যাবো না। 10 দিন ফ্রি কোয়ারেন্টাইন এটা যেন ফ্রিতে রাখে, মানে 30-35 হাজার টাকা যেন আমাদের না লাগে, কারণ আমরা এত টাকা দিয়ে টিকিট কাটতে আমাদের কষ্ট হয়ে যায়। একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অনেক টাফ, অনেক কঠিন এবং কষ্ট হয়। তো সবার কাছে সবাই অনুরোধ করবো প্রবাসীদের জন্য একটু সুদৃষ্টি দেখার জন্য। বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত যে সকল কোয়ারেন্টাইন সেন্টারগুলো আছে সে সকল কোয়ারেন্টাইন সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের যে প্রাইসটি আছে সেটি যেন খুব সহনীয় পর্যায়ে এবং সুলভ মূল্যে নির্ধারণ করা যায়। আমরা সে লক্ষ্যে কাজ করেছি এবং কাজ করে যাচ্ছি। এটি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, সরকার যেন খুব অতি দ্রুত এই বিষয়ে একটি পদক্ষেপ নেয় এবং আমাদের প্রবাসীদের পাশে যেন দাঁড়ায়। বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বলছেন, প্রবাসীদের হাড় ভাঙা খাটুনিতে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে। করোনাকালীন এই সংকটে সৌদি আরব সহ অন্যান্য দেশের মতো প্রণোদনা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। সময় সংবাদ, বাহরাইন। সংক্রমণের ওঠানামার মধ্যে প্রায় 60% নাগরিককে ভ্যাকসিনের আওতায় এনেছে পর্তুগাল। 12 বছরের বেশি বয়সী কিশোর কিশোরীদের জন্যও টিকা নিবন্ধন উন্মুক্ত করেছে দেশটি। এরই মধ্যে গ্রীষ্মের ছুটি কাটাতে পর্তুগালে আসছেন বিভিন্ন দেশের পর্যটকরা। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। এখনও গড়ে প্রতিদিন 10 জনের মৃত্যু এবং 2500-এর বেশি আক্রান্তের মধ্যেও অনেকটা স্বাভাবিক জীবনে পর্তুগাল। রিকার্দো জর্জ ইনস্টিটিউটের গবেষণা বলছে, নতুন আক্রান্তের শতকরা 98.9% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে বিধিনিষেধ শিথিল হওয়ার পাশাপাশি দেশের অধিকাংশ কর্মজীবী নাগরিক ভ্যাকসিনের আওতায় আসায় গতি ফিরতে শুরু করেছে বিভিন্ন কার্যক্রমে। বৃহস্পতিবার থেকে 12 বছরের ঊর্ধ্বে থাকা কিশোর কিশোরীরাও ভ্যাকসিন নেয়ার জন্য সময় নিতে পারছেন। এতে সারাও পড়েছে বেশ। প্রথম দিনেই টিকা নেয়ার সময় নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে ভ্রমণ সহজ হওয়ায় পর্যটক বাড়ছে বিভিন্ন শহরে। বিশেষ করে সৈকত বেষ্টিত শহর বা দ্বীপাঞ্চলগুলোতে বেশি আগ্রহ পর্যটকদের। অন্যদিকে পর্তুগালমুখী ফ্লাইটও বাড়িয়েছে বিভিন্ন উড়োজাহাজ সংস্থা। তবে এখনও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায় খুব একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। পর্যটক আসা অব্যাহত থাকলে সামনে ভালো কিছুর প্রত্যাশা করছেন এসব ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইতালি জুড়ে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। এতে স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন দেশটিতে ভ্রমণে আসা লাখ লাখ পর্যটক। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে।
বিগত কয়েক বছরে এমন অসহনীয় গরম দেখেনি ইতালিবাসী। করোনা পরিস্থিতির উন্নতি হলেও হঠাৎ তীব্র দাবদাহে বিপর্যস্ত দেশটির জনজীবন। বুধবার ইতালির সিসিলি দ্বীপের লুসিফার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 48.8 ডিগ্রি সেলসিয়াসে, যা সাম্প্রতিক সময়ে ইউরোপের মধ্যে সর্বোচ্চ। তীব্র তাপদাহ ও প্রতিকূল আবহাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে তাই জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির নাগরিক সুরক্ষা পরিষেবা বিভাগ। এদিকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালির করোনা পরিস্থিতি ভালো হওয়ায় দেশি বিদেশি পর্যটকদের গন্তব্যে পরিণত হয়েছে দেশটি। লাখ লাখ পর্যটকের পদচারণায় বিভিন্ন পর্যটন কেন্দ্র মুখর থাকলেও তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন তারাও। আমরা বলোনিয়া থেকে ভেনিসে ঘুরতে আসছি। ভেনিস অনেক সুন্দর শহর, অপূর্ব সুন্দর, একটু গরম তারপরেও অনেক সুন্দর। গ্রীষ্ম মৌসুমে প্রতি বছরই কম বেশি দাবদাহ সৃষ্টি হয়, তবে সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। বেশ কয়েক বছর চেষ্টার পর অবশেষে শোকের মাসে ইতালীয় ভাষায় প্রকাশিত হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এর ফলে ইতালীয় নাগরিকদের পাশাপাশি আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানার সুযোগ পাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইতালীয় ভাষায় অনুবাদের কার্যক্রম শুরু হয় কয়েক বছর আগে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে শোকের মাস আগস্টে বইটি প্রকাশিত হয়েছে। ইতালির একটি স্বনামধন্য প্রকাশনী বইটি ছাপে। ইতালীয় ভাষায় বইটি প্রকাশনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং রোম সিটি কর্পোরেশনের নির্বাচিত কনসুলতা হোসনে আরা বেগম। সময় সংবাদকে তিনি বলেন, জাতির জনককে বিশ্বে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। এই দেশের মানুষকে বঙ্গবন্ধু সম্বন্ধে জানানো এবং এদেশের যে আমাদের পরবর্তী প্রজন্ম আসছে তাদেরকে বঙ্গবন্ধু সম্বন্ধে জানানোর জন্য আমাদের এই উদ্যোগটি ছিল। বইটি ইতালীয় ভাষায় অনুবাদের মূল দায়িত্বে ছিলেন বাংলা ভাষার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ইতালীয় তরুণী আন্না কোক্কিয়ারেল্লা। এমন একটি বই অনুবাদ করতে পেরে দারুণ খুশি তিনিও। হোসনে আরা বেগমকে অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ তার কাজ, তার সাপোর্ট না থাকলে কাজটি হতোই না। প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস ইতালিতে। সংশ্লিষ্টরা মনে করছেন দেশটির আগামী প্রজন্ম বইটি হাতে পেলে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন করে জানার সুযোগ পাবেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইতালীয় সংস্করণটি দেশটির বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধুর এই অসমাপ্ত আত্মজীবনী ইতালিয়ান ভাষায় প্রকাশিত হওয়ায় ইতালিয়ানরা যেরকম বাংলাদেশকে চিনতে পারবে, বঙ্গবন্ধুকে জানতে পারবে, সেই সাথে এখানে বড় হওয়া নতুন প্রজন্মের বাচ্চারা দেশের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসাও আরও বাড়বে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠবেন তো ওপেনার তামিম ইকবাল? থাকবেন তো বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে? প্রায় 1.5 বছর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাট থেকেই দূরে থাকা তামিম ফিট হলেও কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারবেন বিশ্বকাপের জন্য? তাই তো এখনই তামিমের বিকল্প ভাবা শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। যদিও প্রধান নির্বাচক বলছেন এই ড্যাশিং ওপেনারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। টি-20-র ধুম ধারাক্কার ক্রিকেটেও তার স্ট্রাইক রেট 117, গড় 24। তবুও দেশ সেরা ওপেনার তো বটেই, এই ফরম্যাটে টাইগারদের সেরা ব্যাটসম্যানদের একজন তামিম ইকবাল খান। কদিন আগেও ছিলেন বাংলাদেশের হয়ে টি-20-র সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেই সেই মসনদটা হারিয়েছেন বন্ধু সাকিব আল হাসানের কাছে। এর একটা কারণও আছে বইকি। টাইগারদের হয়ে এই ফরম্যাটে 2020 সালের মার্চের পর আর মাঠে নামা হয়নি তামিমের। মিস করেছেন 11টি আন্তর্জাতিক টি-20, কখনো ব্যক্তিগত কারণ, কখনো যেখানে বাদ সেধেছে ইনজুরি। তাই তো বড় প্রশ্ন, টি-20 বিশ্বকাপে তামিমের সার্ভিস পাবে তো টিম টাইগার্স?
বিসিবির চিকিৎসক থেকে নির্বাচক, বোর্ড কর্তা কিংবা তামিম স্বয়ং নিজেও এই প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। তবে গেল কয়েকদিন গণমাধ্যমের টিম ম্যানেজমেন্টের কথায় একটা বিষয় স্পষ্ট, তামিমের বিকল্প হিসেবেই তৈরি করা হচ্ছে সৌম্যকে। প্রধান নির্বাচকের কথায়ও মিলল বিশ্বকাপে তামিমকে না পাওয়ারই ইঙ্গিত। যে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে তো আর আপনি কিছু করতে পারবেন না, সময় তো একটু দিতে হবে। তারপরেও পুরোপুরি সুস্থতা হয়ে দলের সাথে যোগ দিলে আমাদের স্পিডটা পাবো। ওয়ার্ল্ড কাপ যেহেতু সময় আছে, এর আগে দুটো সিরিজ আমরা মিস করছি, হয়তো নিউজিল্যান্ডের সাথে হয়তো মিস করতে পারছি। নতুন যারা আছে ওদেরকে আমাদের রেডি করতে হবে, কারণ টিমে সবসময় 18 জন প্লেয়ার অলওয়েজ রেডি রাখতে হবে। কাকে কোন সময় দরকার, কারো পারিবারিক সময়, কারণ বায়ু বাবুলের ব্যাপার আছে, অনেক কিছু এখানে রিলেটেড। হাঁটুর ইনজুরিতে বর্তমানে পুনর্বাসনে আছেন তামিম। ফিরলেও বিশ্বকাপের জন্য নিজেকে ফিট করতে সময় পাবেন না খুব একটা। তবে প্রধান নির্বাচক বলছেন তামিমের জন্য তারা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত। বেস্ট প্লেয়ার টিমে না থাকলে তো সবসময় একটা চিন্তার কারণ হয়। তামিম ইকবালকে তাড়াতাড়ি ও সুস্থ হয়ে দলের সাথে যোগ দেয়, এটা অবশ্যই আমরা চাবো। ফিজিওর যে রিপোর্ট আছে, এই রিপোর্টে তামিম ইকবালকে ইনশাল্লাহ আশা করছি পাবো, এবং যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং খুব তাড়াতাড়ি ও মানায় নিতে পারবে, এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। তবে টি-20 বিশ্বকাপ না খেললে রঙিন পোশাকে বিলম্বিত হবে তামিমের মাঠে ফেরা, কারণ এফটিভিতে 2022 সালের আগে নেই টাইগারদের ওয়ানডে সিরিজ। তাই তো এই ফরম্যাটে তামিমের ক্যারিয়ারের ইতি টানা হয়েছে কিনা সে উত্তর জানতে অপেক্ষায় আপনাকে থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দফায় রিমান্ডের পরও জামিন পেলেন না চিত্রনায়িকা পরিমণি, পাঠানো হলো কারাগারে। সব শর্তই প্রত্যাখ্যান। ভয়ঙ্কর মাদক মেলায় জামিন অযোগ্য বলছে রাষ্ট্রপক্ষ। 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা, চালক ও সহকারী বরখাস্ত। রাতে বন্ধ ফেরি চলাচল। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র খতিয়ে দেখবে সরকার। এবং টানা 19 দিন পর 200-র নিচে করোনায় মৃত্যু। শনাক্ত কমলেও হাসপাতালে শয্যা সংকট। বাড়ছে ডেঙ্গু। রোগী সামলাতে চিকিৎসকদের হিমশিম অবস্থা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।